আজকে আমার সঙ্গে আছে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম চাইপাত পশ্চিম মেদিনীপুর জেলার অঙ্কুশ বেরা। মাধ্যমিক 2024-এ তার প্রাপ্ত নম্বর 674। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে থেকে ছেলেরা কি করে এত সুন্দর রেজাল্ট করে, এত এক্সেলেন্ট রেজাল্ট করে, সেই কারণগুলোই খোঁজার উদ্দেশ্য আমাদের সাফল্যের অন্তরালে। আজকে অঙ্কুশের সঙ্গে কথা বলবো, জেনে নেব অঙ্কুশ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছিল। তার লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে প্রাপ্ত নম্বর 100-100। বাকি রেজাল্টগুলো অঙ্কুশের কাছ থেকে জেনে নেবো। চলুন সেদিকে এগিয়ে যাওয়া যাক। অঙ্কুশ, ওয়েলকাম টু বায়োলজি শেখো। অনেক ধন্যবাদ তোমার সময় দেওয়ার জন্য। হাই স্যার, আমি 2024-এ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলাম। তো আমার রেজাল্ট ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে 100, জিওগ্রাফি এবং বেঙ্গলিতে 98, ম্যাথে 96 অ্যান্ড ইংলিশ অ্যান্ড হিস্ট্রিতে 91। আমি এখান থেকে একটা হাততালি বাজিয়ে তোমার এত সুন্দর রেজাল্টের তারিফ করলাম। তো মেনলি অঙ্কুশ, তোমার সঙ্গে আজকে যেটা কথা বলা, তোমার যে জুনিয়র ব্যাচ আছে তাদের কাছে তোমার কিছু মেসেজ যাওয়ার কথা। তোমার এত সুন্দর রেজাল্ট, তারপরেও কোথাও না কোথাও যেন আমরা হতাশ হয়ে যাই। যার কিছু নাম্বার হলে তুমি হয়তো মেধা তালিকায় ঢুকতে, তোমার নাম্বার 96%-এরও বেশি। তোমার কি মনে হলো যে আমার কিছু নাম্বার কেন আসলো না, কেন আমি পশ্চিমবঙ্গের মেধা তালিকায় আসতে পারলাম না? যেটা তুমি তোমার জুনিয়রদের সাজেস্ট করবে। তোমার যদি মনে হয় যে আমাকে যদি কেউ সাজেস্ট করতে হয়তো আজকে আমি মেধা তালিকায় থাকতাম, সেই কারণগুলো তুমি তোমার জুনিয়রদের সঙ্গে শেয়ার করতে পারো। কি মনে হয়, একটা দুটো কারণ যদি বলো। মেধা তালিকায় আসার জন্য সবথেকে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। সেটা আমার ক্ষেত্রে হয়নি। আমি প্রথম থেকে ইংরেজি আর ইতিহাস খুব ভালোভাবে পড়িনি, যে কারণে সমস্যা হয়েছে। বিশেষ করে ইংরেজির গ্রামার না প্র্যাকটিসের কারণে গ্রামারে অনেক ভুল গিয়েছে, এবং ইতিহাসটা প্রথম থেকে আমার সেরকমভাবে ভালো লাগতো না, সেই কারণে আমি ওটাতে ভালোভাবে প্র্যাকটিস না করার কারণে কিছু কিছু শর্ট কোশ্চেন আর বড় কোশ্চেন লেখার ক্ষেত্রে সমস্যা হয়েছে। বড় কোশ্চেন না প্র্যাকটিস করার কারণে যে বড় কোশ্চেনগুলো পড়েছিল, ওই বড় কোশ্চেনগুলোর একটা বড় কোশ্চেনের মানে আমি ঠিকমতোভাবে বুঝতে পারিনি। তো বুঝতে না পারার কারণে কোশ্চেনের উত্তরটা যে আমি লিখেছি, উত্তরটা পার্সিয়ালি কারেক্ট, কিন্তু পুরোটা না কারেক্ট হওয়ার কারণে হয়তো আমার ইতিহাসে নাম্বারটা কমেছে, আর ইংরেজি না প্র্যাকটিসের কারণে ইংরেজির নাম্বার কমেছে। এই দুটো সাবজেক্টে আমার নাম্বার কম আছে। বাকি আমি যেরকমটা যতটা ধরে রেখেছিলাম। তার মানে তুমি তোমার জুনিয়রদের কি সাজেস্ট করবে যে এখনো বেশ কয়েক মাস বাকি আছে, সবেমাত্র আগস্ট চলছে, তো তোমার জুনিয়রদিকে কি সাজেস্ট করবে যে তারা কি সব সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে পড়বে যদি ভালো রেজাল্ট করতে চায়? হ্যাঁ, অবশ্যই। অ্যাকচুয়ালি আমার কথাও যদি বলতে হয়, আমিও প্রথম থেকে ভালোভাবে পড়িনি। আমিও এই সেকেন্ড টার্মের পর থেকে, মানে এই আগস্ট বা পুজোর সময় থেকে খুব ভালোভাবে পড়তে শুরু করেছিলাম। তো তারপরে আমি রেজাল্টটা করেছি, কারণ তার আগের রেজাল্টগুলো যখন আমি ফার্স্ট টার্ম দিয়েছি, সেকেন্ড টার্ম দিয়েছি, সেখানে যে রেজাল্টগুলো, সেখানে কিন্তু অত ভালো রেজাল্ট ছিল না, এবং ইংরেজি ইতিহাসে সেখানে আরও খারাপ আমার নাম্বার ছিল। তো সেখান থেকে আমি পড়তে শুরু করেছি, তাই এখনও হাতে যা সময় আছে তাতে করে দুর্দান্ত রেজাল্ট করা যাবে, সব সাবজেক্ট ঠিক মতো। আচ্ছা, তুমি যে এত পরিশ্রম করেছো, তুমি 674 পেয়েছো, যথেষ্ট ভালো নাম্বার। অনেকজনেরই মানুষের স্বপ্ন থাকে। তোমার কি মনে হয় যে তোমার এক্সপেকটেশন কি 674 ছিল নাকি আরো বেশি ছিল? কারণ আমরা মানুষ, আমাদের এক্সপেকটেশন সবসময় যা পায় তার থেকে অনেকটা যেন বেশি থাকে। তোমার এক্সপেকটেশন কত ছিল মাধ্যমিক দেওয়ার পর? আমি যখন আগে পরীক্ষা দিতাম তখন খুব সিলি মিস্টেক হতো। তো সিলি মিস্টেকের কারণে আমি যেটা এক্সপেক্ট করতাম তার থেকে কমই আসতো। তো মাধ্যমিক পরীক্ষায় আমি চেয়েছিলাম যে যাতে সিলি মিস্টেকটা কম হয়, তো সিলি মিস্টেক কমই করেছি, তবে যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশি নাম্বার পেয়েছি। এটা হয়তো এক্সেপশনাল কেস, কিন্তু আমি যেহেতু সিলি মিস্টেক হয় আমার, সেই কারণে আমি ওটাকে একটু কম হিসেবেই ধরে রেখেছিলাম। তো সেই অনুযায়ী আমি যেটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে একটু বেশি নাম্বার পেয়েছি। আমি 660 এরকম। তার জন্য আবারও তোমাকে কংগ্রাচুলেশন যে তুমি তোমার এক্সপেকটেশনের থেকে বেশি নাম্বার পেয়েছো। এবার আমরা ফিরে যাই সেই কথাগুলো যেগুলো মানুষের কাছে অজানা থেকে যায়। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম, যেখানে সেইভাবে অফলাইনের টিচার পাওয়া যায় না। আমরা জানি মাধ্যমিক পর্যন্ত ম্যাক্সিমাম ছেলে মেয়ে অফলাইনের উপর নির্ভরশীল। সেই জায়গায় তোমার কি মনে হয় যে কোন স্যারদের কিরকম ভূমিকা তোমার রেজাল্টের ক্ষেত্রে ছিল বলে তোমার মনে হয়? দেখুন, এখন মোবাইল সব জায়গাতে পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত। আমি অফলাইনের কথা বলতে চাইছি। এবার কারো যদি অফলাইনের কিছু সমস্যা হয় সেটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো, অনলাইন রিসোর্সের কথা। অফলাইনে কিভাবে কি গুরুত্ব দিয়ে পড়া উচিত বলে তোমার মনে হয়? তুমি কিভাবে ইউটিলাইজ করেছো? আচ্ছা, অফলাইনে যখন আমরা কোনো স্যারের কাছে পড়তে যাবো, তখন কিন্তু স্যারের মুখের প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। কারণ স্যারেরা অনেক দিন ধরে পড়াচ্ছেন, তারা জানেন কোন জিনিসটা ইম্পর্টেন্ট,
কোন জিনিসটা বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত, কোন জিনিসটা বুঝলে উত্তর করা যাবে, না হলে উত্তর করা যাবে না, এগুলো কিন্তু স্যারেরা বলেন। তো সেইগুলো শুনতে হবে এবং স্যারেরা যেমন যেমন ইনস্ট্রাকশন দেবেন সেরকম সেরকম করতে হবে। আর যে সাবজেক্টগুলো বোঝার সাবজেক্ট সেগুলোকে খুব ভালোভাবেই বুঝতে হবে। এখন কোশ্চেনের প্যাটার্ন যেমন হচ্ছে তাতে করে কিন্তু কনসেপ্ট না থাকলে বিপদ আছে। তো টিচার যা বলছে সেটাকে ভালোভাবে শুনতে হবে, বুঝতে হবে। শুধু মুখস্থ করে এখন কিছু চলবে না এখন যা কোশ্চেনের প্যাটার্ন। তো টিচারদের কাছে সব টিচারই ভালো, সব টিচারই আমাদেরকে ভালো রেজাল্ট করার জন্যই পড়ান। তো টিচারের কাছে যখন পড়তে যাওয়া হবে তখন যেন আমরা মন দিয়ে সব পড়া শুনি। এবার তুমি যে এবং টিচাররা যেগুলো যেগুলো বলবেন সেগুলো যেন আমরা মেনে চলি। খাতা সাজাতে হবে। আমরা অফলাইনের ক্ষেত্রে এই সুবিধাগুলো পাই যে আমার খাতা চেক করার জন্য কোনো একজন স্যার থাকেন বা শিক্ষক থাকেন যিনি আমার খাতাটা থেকে আমার ভুলগুলো ধরে দিতে পারে। এবার কোনো জায়গায় যদি কনসেপ্টের কারো কিছু গোলমাল হয় সেই জায়গা থেকে অনলাইন রিসোর্স কিভাবে ইউজ করা যায়, বা তুমি কিভাবে মাধ্যমিকে পড়ার সময় অনলাইন রিসোর্স ইউজ করেছিলে? হ্যাঁ, অনলাইনটা আমাদের কাছে একটা অনেক বড় সুবিধা। তো আমরা যেই টপিক বুঝতে পারবো না, এমনটা তো না এটা টিচারকে অসম্মান করে, টিচারকে অসম্মান করা নয়, ওই স্যারও পড়াচ্ছেন, আমি অনলাইনেও কিছু একটা বুঝতে পারিনি তো তার জন্য হয়তো কিছু দেখে নিলাম। যেমন আমি যখন মাধ্যমিকে পড়েছিলাম তখন বাংলা যে ব্যাকরণ হয়, তো বাংলা ব্যাকরণের কিছু ভিডিও আমি ইউটিউব থেকে দেখেছিলাম, যেটা খুব সুবিধা দিয়েছিল। আমি টিউশনের টিচারের কাছে গিয়ে প্র্যাকটিস করতাম, স্যারের কাছে গিয়ে ডাউট ক্লিয়ার করতাম, স্যার যেটা বোঝাতো সেটা বুঝতাম, কিন্তু আমি ইউটিউব থেকেও কিছু ক্লাস করেছিলাম যেটা কিন্তু খুব সুবিধা দিয়েছিল। বিশেষ করে যে চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন সমাসের ভাগগুলো কেমন হচ্ছে, এগুলো আমি ইউটিউব থেকে কিছু কিছু দেখেছিলাম যেটা খুব সুবিধা দিয়েছিল। আর এছাড়াও খাতা কিভাবে সাজাতে হয়, মাধ্যমিকের পড়ার স্ট্র্যাটেজি কেমন, এইগুলোও অনলাইন থেকে ফলো করা যেতে পারে। বা বিভিন্ন সায়েন্সের সাবজেক্টগুলোও অনলাইনে অনেক ভালো ভালো লেকচার পাওয়া যায়, সেখান থেকে করা যেতেই পারে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে সবথেকে বড় লার্নিং প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। তো ইউটিউব থেকে এগুলো ফ্রিলি আমরা অ্যাক্সেস করতে পারি, আমরা দেখতে পারি। আচ্ছা, একটা কথা আমি ইন্টারপ্রেট করি, আমাদের বায়োলজি শেখো চ্যানেলে বায়োলজির খুব শীঘ্রই মাধ্যমিকের রিলেটেড যে সমস্ত টপিকগুলো আছে যেগুলো খুব হাইলি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয়েছে, আশা করব আমাদের চ্যানেলে সেগুলো কিছুদিন পর থেকে হয় আমার দ্বারা অথবা অন্য কারোর দ্বারা তোমাদেরকে খুব সুন্দরভাবে পড়ানো হবে। তাই আমাদের চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। এবার অঙ্কুশ, আমরা ফিরে যাই সেই দিকে যেটা হচ্ছে মেন অন্যতম জিনিস বলে অনেক স্টুডেন্ট মনে করে, সেটা হচ্ছে যে কোন সাবজেক্টকে কিরকম টাইম দিতে, হার্ড ওয়ার্ক করতে না স্মার্ট ওয়ার্ক করতে। সেটা যদি বলতে হয়, সেটা যদি কেউ হার্ড ওয়ার্ক করতে পারে খুব, তাহলে হার্ড ওয়ার্ক করাটাই সব থেকে ভালো। কারণ সাকসেসের একমাত্র চাবিকাঠি কিন্তু হচ্ছে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলেই তবে আমরা সাকসেস পাবো। আমি একটু ইন্টারপ্রেট করি, হার্ড ওয়ার্ক বলতে তুমি কি ধরনের পড়াশোনার কথা বলতে চাইছো? হার্ড ওয়ার্ক তো মানে বিভিন্ন ধরনের হয়, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি তুমি একটু বলে দাও যে হার্ড ওয়ার্কটা কি ধরনের, মানে কেমন ধরনের হার্ড ওয়ার্ক তুমি করতে পছন্দ করো, বা কোনটা তোমার মনে হয় যে সাফল্যের জন্য বেস্ট হবে? আচ্ছা, সেই হার্ড ওয়ার্ক যদি বলতে চাই, একমাত্র জিনিস হচ্ছে সেলফ স্টাডি। সেলফ স্টাডিটা একমাত্র জিনিস। কারণ আমার এই সাফল্যের পেছনে আমি মনে করি যে সেলফ স্টাডিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল হয়তো। কারণ সেলফ স্টাডিতেই আমি সব থেকে বেশি সময় দিতাম, এবং সেই সেলফ স্টাডিটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং সেই সেলফ স্টাডি যখন আমরা করবো তখন পুরানো জিনিসগুলো বারবার রিভাইজ হবে, বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস হবে, এই বই ওই বই, এই কোশ্চেন কেমন সেই কোশ্চেন কেমন, এই জিনিসগুলোর সঙ্গে আমি পরিচিত হব। টিচার কোশ্চেন করাবেই, টিচার জানেন কোশ্চেন কেমন হয়, কিন্তু আমাকেও নিজেকে কিছু কিছু কোশ্চেনের সঙ্গে পরিচিত হতে হবে, কিছু কিছু টপিক আমাকে নিজে থেকে পড়তে হবে, সেইগুলো করলে ভালো। আচ্ছা, অনেক টপারদের মুখে শোনা যায়, ইভেন আমরা নিজেরাও করতাম কিছু কিছু সময়, যে স্যার যেটা আজকে আমাকে পড়াবেন সেটা আমি আগে থেকে পড়ে একবার গেলে স্যারের যেন পড়াটা বেশি বোঝা যায়। তোমার এটা নিয়ে কি মতামত? তুমি কি এই ধরনের কিছু করতে, মানে স্যার যেটা পড়াবেন সেটা অলরেডি আমি একবার দেখে গেলাম বা পড়ে গেলাম? সেটা করা যেতেই পারে। সেটা করলে কি হয়, টিচার যেগুলো যেগুলো বলবেন সেগুলো আমার বুঝতে অসুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আর যদি আমি পড়ে না যাই তাহলে টিচার কি বলছেন সেটা অনেক সময় বোঝা যায় না, বা প্রথমের দিকে আমি যদি একটু অমনোযোগী হয়ে যাই তাহলে পুরো দিনের ক্লাসটাই নষ্ট হয়ে যাবে। তো সুতরাং আমি যদি একটু আগে থেকে পড়ে যাই তাহলে সেটা সুবিধা হবে। আচ্ছা, এবার আমরা সাবজেক্ট ভিত্তিক একটু কথা বলি। তুমি বললে তুমি বাংলা ইতিহাস খুব একটা বেশি পড়োনি, তবে লাস্টের দিকে তুমি কিভাবে বাংলা এবং ইতিহাস কভার আপ করেছিলে? যেহেতু তোমার এই জায়গাগুলো দুর্বল,
তো আমি চাই যে তুমি এখান থেকে কি শিখেছো সেটাকেই সব থেকে প্রথম শেয়ার করো, বাকি তোমার স্ট্রংগেস্ট জায়গাগুলো আমরা পরে শুনবো। বাংলা এবং ইতিহাস যে দুটোতে তুমি 91 করে পেয়েছো, এই দুটো তুমি লাস্টের দিকে কিভাবে কভার আপ করেছিলে প্রথম থেকে না পড়ার পরে? আচ্ছা, বাংলা সরি, ইংলিশের কথা বলতে চাইছি, বাংলাতে ইংলিশের 98 পেয়েছি, ইংলিশ আর হিস্ট্রি। হ্যাঁ, তো ইংলিশ আমি শেষের দিকে যেটা করেছিলাম সেটা হচ্ছে টেস্ট পেপার ধরে ধরে প্রচুর গ্রামার প্র্যাকটিস করেছিলাম, আর টিচারকে দিয়ে সেগুলো কারেকশন করাতাম। স্যার বলে বলে দিতেন যে এই জায়গাগুলোতে দুর্বল আছে, সেই জায়গাগুলো আমি ভালোভাবে ক্লিয়ার করেছি। আর রাইটিংটা শেষের দিকে খুব ভালো প্র্যাকটিস করেছিলাম। তো রাইটিংটা সবাইকেই প্র্যাকটিস করতে হবে, কারণ রাইটিংয়ে সব থেকে বেশি নাম্বার থাকে বলে আমার মনে হয়। রাইটিংয়ে 30 নাম্বার থাকে, 3টে রাইটিং থাকে, 3টে রাইটিং লিখতে হয়, তো এটাতে অনেকটা নাম্বার। তো রাইটিংটা যেন ঠিকভাবে প্র্যাকটিস থাকে, আর গ্রামারগুলো। আর বাকি সিন আনসিন তো অ্যাজ ইউজুয়াল টেক্সচুয়াল যেমন হয়, টেক্সট দেখে দেখেই লেখা যায়, একটু গ্রামার সম্পর্কে কনসেপ্ট থাকলে। এবার যদি যাই ইতিহাসের কথায়, তাহলে ইতিহাসের কথায় আমি যেহেতু অনেকটা দেরি করে ফেলেছিলাম, তো সেখানে আমি যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো টিচারের কাছ থেকে বুঝে নিতাম জিনিসটা, যে এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম। অ্যাকচুয়ালি ইতিহাসটা আমি প্রথমের দিকে বুঝতাম না ঠিকই, কিন্তু পরের দিকে আমি বুঝেছি যে ইতিহাস হচ্ছে একটা গল্প। যেমন গল্প সবাই শুনতে ভালো লাগে, সেরকম যদি টিচারও গল্পটাকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলেন, সেটা শুনতে খুব ভালো লাগে। তো আমি শেষের দিকে ওরকম কিছু কিছু কোশ্চেন বুঝতে পারিনি, সেগুলো মুখস্থ করতে হয়েছিল, তবে বেশিরভাগ কোশ্চেন শেষের দিকে আমি বুঝে নিয়েছিলাম যে এই কারণে এটা হচ্ছে, এই কারণে এদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে, এই ক্ষোভ সৃষ্টি হওয়ার কারণে তারা এরকম যুদ্ধ করছে, যুদ্ধ করার কারণে সরকার পক্ষ বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো এরকমভাবে জিনিসগুলোকে বুঝেছিলাম। বা শেষের দিকে যে ইতিহাসের চ্যাপ্টারগুলো আছে সেগুলো অনেক বোঝার চ্যাপ্টার আছে, সেগুলো অনেকটা আধুনিক ইতিহাসের মধ্যে পড়ে, তো সেগুলো খুব ভালো। তো এরকম জিনিসটাকে বুঝে বুঝে পড়তে হবে, আর শর্ট কোশ্চেনের ওপরে দখলদারিত্ব রাখতেই হবে। এখন যা কোশ্চেনের প্যাটার্ন, তাতে ইতিহাসের শর্ট কোশ্চেনের ওপরে দখলদারিত্ব রাখতেই হবে, যেন শর্ট কোশ্চেনে নাম্বারটা না কাটা যায় সেরকম। এরপর আমরা যাই সেই সাবজেক্ট দুটো, যে সাবজেক্ট দুটো তুমি ফুল মার্কস পেয়েছো, একটা হলো লাইফ সায়েন্স আর একটা হলো ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ফিজিক্সের সব কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, সব কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যেন মুখস্থ জিনিসটা না হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দিলেই বোঝা যাবে, এবারে যে কোশ্চেনটা হয়েছে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল বা যেরকম কোশ্চেন হয় বা কোশ্চেন যেরকম হওয়া উচিত সেরকম কিন্তু হয়নি, যথেষ্ট কনসেপচুয়াল কোশ্চেন হয়েছে। কিছু কিছু টপিক আমাদের বইয়ে নেই, কিন্তু সেগুলোকে রিলেট করে যাতে কনসেপ্ট ক্লিয়ার হয় সেরকম কিছু কোশ্চেনও ছিল। তাই ফিজিক্সটা যখন এখন পড়তে হবে, মানে এই সময়ের কথা আমি বলছি, তো ফিজিক্স কিন্তু যথেষ্ট একদম স্বচ্ছ ধারণা নিয়ে পড়তে হবে, কোনো কিছু মুখস্থ সেরকম করা যাবে না। কিছু কিছু জিনিস মনে রাখতে হবে, যেমন যে জায়গাগুলোতে কম্পোজিশনের জায়গা আছে, যে কত পার্সেন্ট কি থাকে, ওইগুলো মনে রাখতে হবে, কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তবেই হবে। আর বায়োলজির ক্ষেত্রে যেটা হয়, বায়োলজির অনেকে ভালো লাগে না, কারণ অনেকের মুখে আমি শুনেছি যে বায়োলজি নাকি মুখস্থ করার সাবজেক্ট, কিন্তু আমার এটা কখনোই মনে হয়নি। কারণ বায়োলজিটা আমি ক্লাস 9 থেকে আমি বায়োলজিটা আমার খুব ভালো লাগতো, আমি জিনিসগুলোকে রিলেট করতে পারতাম যে এই কারণে এইটা হচ্ছে, এই কারণে এখান থেকে ক্ষরণ হচ্ছে, এই জিনিসটাকে সামাল দেওয়ার জন্য আমাদের বডিতে এরকম চেঞ্জ হচ্ছে। এবং আমি এর জন্য আমার স্কুলের একটি টিচারের কাছ থেকেও খুব হেল্প পেয়েছিলাম। অ্যাকচুয়ালি তিনিই আমাকে হয়তো আগ্রহটা সৃষ্টি করেছেন বায়োলজিতে, তো তাকে আমার খুব ধন্যবাদ। তো তিনি যখন আমাকে জিনিসগুলো খুব বলতেন তখন শুনতে খুব ভালো লাগতো, ক্লাসে যখন পড়াতেন তখন শুনতে খুব ভালো লাগতো। তো সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট তৈরি করতে হবে আর জিনিসটা বুঝতে হবে, সেটা বায়োলজি হোক বা ফিজিক্যাল সায়েন্সই হোক বা যাই হোক, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখলে হয়ে যাবে। আর কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করলে জিনিসটা আমার রিভাইজ হবে। আর বারবার সূত্র না মুখস্থ করে আমাকে সেটা কিন্তু অঙ্কে অ্যাপ্লাই করতে হবে, তার সূত্রটা তবে সেখানে ইউটিলাইজ হবে, সেখানে ভালো বুঝতে পারবে। এবার আসি আমরা তোমার যে বাংলা, যেখানে তুমি 98 পেয়েছো, দারুণ সুন্দর একটা নাম্বার, সেই সঙ্গে জিওগ্রাফিতেও 98 পেয়েছো। তো 98 বাংলায় পাওয়ার কারণগুলো আমি জানতে চাইবো, কারণ খুব কম স্টুডেন্টের আমি বাংলায় এত নাম্বার দেখেছি। তো বাংলায় একটা স্টুডেন্ট 90 পেতেই মানে একটা খুব কষ্টকর পরিস্থিতি হয়ে যায়, সেখান থেকে তুমি 98 পেয়েছো। তো তোমার কি মনে হয় যে 98 কি করলে একটা স্টুডেন্ট তোমার মতো পেতে পারে?
হ্যাঁ, এই কোয়েশ্চেনটা আমাকে সবাই করে যে বাংলাতে এত নাম্বার হয়েছে কি করে। তো আমি প্রথমে বলি যে প্রথমের দিক থেকে আমি কোনো সাবজেক্টই ততটা ভালো ছিলাম না, কিন্তু ধীরে ধীরে সেগুলোকে আমাকে তৈরি করতে হয়েছে। ঠিক এরকম সময় থেকে আমি তৈরি করা শুরু করেছিলাম। তো এখনো যারা জুনিয়র আছে তারা চাইলে এখান থেকে শুরু করতে পারে, এখানে অনেক কিছু পাওয়া যাবে। তো যেটা সমস্যা সেটা হচ্ছে অনেকে বলে নাকি হাতের লেখা ভালো থাকলে বাংলাতে ভালো নাম্বার পাওয়া যায়। আমার হাতের লেখা একদম মিডিয়াম, অতটা ভালো নয়। তবে কিভাবে আমি খাতাটাকে সাজিয়েছিলাম না, কোশ্চেনগুলোকে যখন পরপর লেখা হবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর কোনো জায়গায় যদি ভুল যায় তাহলে একটাই মাত্র লাইন থ্রো করা যাবে, বারবার কিন্তু কাটা যাবে না। আর খাতার বাইরের দিকে ভালোভাবে মার্জিন দিতে হবে, পুরো একটা স্কেল যতটা, সেই একটা স্কেলের সাইজে কিন্তু উপরে আর বাঁ দিকে মার্জিন দিতে হবে, সেখানে যেন দাগ নাম্বারগুলো ঠিকভাবে লেখা থাকে। কারণ অনেক সময় অনেক খাতা দেখতে গিয়ে যদি দাগ নাম্বার মিস হয়ে যায় সেখানে কিন্তু সমস্যা। আর একটা কোশ্চেন শেষ হওয়ার পরে অনেকটা ছাড় দিতে হবে, যাতে টিচার যিনি দেখবেন তিনি বুঝতে পারেন যে পরের কোশ্চেনটা এখান থেকে শুরু হচ্ছে। বা সব থেকে ভালো হয় বড় কোশ্চেনের ক্ষেত্রে এটা লাইন টেনে দেওয়া যেতে পারে, তাহলে সেখানে বোঝা যাবে যে আমি তোমাকে এখানে একটু দাঁড়াই। ক্ষেত্রে একটা সম্পূর্ণভাবে পুরো কি পর্ষদ নিয়মে খাতা দেখা হয় বা খাতা কিভাবে লেখা সম্ভব, এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও বানানো আছে, যেটা তোমরা আই বাটনে ক্লিক করে এখন দেখতে পারো। অঙ্কুশ এবার চালু করো বাকিটা। হ্যাঁ, তো পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, মার্জিন যেন থাকে, এবং যেন বাংলাতে টেক্সট পড়ার ক্ষেত্রে আমার যেটা সব থেকে সুবিধা দিয়েছে সেটা হচ্ছে আমি কোশ্চেন যত না বেশি মুখস্থ করতাম তার থেকে বেশি টেক্সট পড়তাম। মানে টেক্সট যে আমি কতবার পড়েছি সেটা আমি নিজেও জানি না, কিন্তু কোশ্চেন অতবার আমি মুখস্থ করিনি। টেক্সটটাকে আমি প্রচুর পড়েছিলাম, এবং টেক্সটটাকে এমনইভাবে পড়েছিলাম যে শেষের দিকে পরীক্ষার হয়তো আগের দিকটাতে আমার মানে পুরো লাইন বাই লাইন হয়তো জিনিসগুলো মনে ছিল, এবং সেই কারণেই লিখতে সুবিধা হয়েছে। কারণ কি কোশ্চেন দেবে কিছু বলা যাবে না, অ্যাজ ইউজুয়াল কোশ্চেন হয়ে যাচ্ছে। এক বছর যদি উল্টোপাল্টা কোশ্চেন হয়ে যায় সেখানে কিন্তু ঝামেলা হয়ে যাবে। যেমন এবছরই বাংলার যে কোশ্চেনটা হয়েছে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল নয়, গ্রামারের কোশ্চেনগুলো যথেষ্ট কিছু কিছু কোশ্চেন কনসেপচুয়াল ছিল। কনসেপ্ট না থাকলে কিন্তু সেই কোশ্চেনগুলো করা সমস্যা হয়ে যাবে। আর বড় কোশ্চেনও যেগুলো ছিল সেগুলো একদম টেক্সট থেকে তোলাই কোশ্চেন, এবং সেগুলো লিখতে গেলে টেক্সটটাকে ভালো করে জানতেই হবে। আমি অনেক কিছু জানলাম, অনেক ভালো ভালো লেখকের বই পড়লাম, ভালো ভালো বাক্য ব্যবহার করলাম, কিন্তু তাতে কিন্তু নাম্বারটা উঠবে না। কারণ টিচার যিনি খাতা দেখবেন তিনি কিন্তু চেক করবেন যে আমার লেখার ক্ষমতাটা কতটা আছে। তাই টেক্সটটাকে পড়া খুব বেশি গুরুত্বপূর্ণ। টেক্সট পড়লে শর্ট কোশ্চেনও হবে, বড় কোশ্চেনও হবে, তাই টেক্সটটাকে পড়তেই হবে। আর গ্রামারে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর রচনা লেখার ক্ষেত্রে বারবার রচনাটাকে লিখতে হবে, টিচারকে দিয়ে যাচাই করাতে হবে। টিচারকে জিজ্ঞেস করতে হবে যে স্যার আমার এটা কোথায় ভুল হয়েছে, বা এই নাম্বারগুলোকে আমি কিভাবে ইনক্রিজ করতে পারি। এটা একটা খুব ফেমাস কোশ্চেন সবার জন্যই, যে কতগুলো রচনা মুখস্থ করেছিলে তুমি। বহুজন আমাদেরকে জিজ্ঞাসা করে যে কতগুলো রচনা মুখস্থ করেছিলে মাধ্যমিকে। এই কোশ্চেনটা আমি তোমাকে করছি যে কতগুলো মোটামুটি রচনা তোমার একটা পরিকাঠামোর মধ্যে মুখস্থ ছিল বলে মনে হয়। আচ্ছা, সেরকম ভাবে যদি বলতে হয় তাহলে রচনার একটা ট্রেন্ড থাকে, মানে বোঝা যায় যে এবছর এই রচনাটা আসতে পারে। তো সেরকম ভাবে ওই রচনাগুলো যে কোনো টিচারকে বললেই স্যার বলে দিতে পারবেন যে বছরের জন্য কোন রচনাগুলো ইম্পর্টেন্ট। যেমন একটা বিজ্ঞানের দিক থেকে একটা রচনা থাকেই, একটা পরিবেশের দিক থেকে একটা রচনা থাকেই, সেটা পরিবেশ দূষণ, পরিবেশ বা গ্লোবাল ওয়ার্মিং, গাছ লাগান প্রাণ বাঁচান, সেটা যে গ্লোবাল ওয়ার্মিং এরকম থাকেই। প্লাস এখন যে ট্রেন্ডগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে যেগুলো হারিয়ে যেতে বসেছে, খেলাধুলার প্রয়োজনীয়তা। তো আর রিসেন্ট কিছু টপিক করা যেতে পারে, তবে রিসেন্ট টপিক সম্পর্কে কিন্তু নলেজ ভালো রাখতে হবে, তবে সেই রিসেন্ট টপিকগুলো সম্বন্ধে লেখা যাবে। তবে ওই বিজ্ঞানের দিক থেকে একটা, পরিবেশের দিক থেকে একটা, খেলাধুলার দিক থেকে একটা, ভ্রমণের কিছু অভিজ্ঞতা, পিকনিকের কিছু অভিজ্ঞতা, এরকম আমি ওই 10টার মতো মুখস্থ করেছিলাম। এবং আরও বাকি কিছু লেখা পড়া ছিল, শুধু জাস্ট পড়া। সেগুলো পড়ে রাখা যেতেই পারে, কারণ সেগুলো পড়ে রাখলে যদি কিছু কিছু মনে থাকে কিন্তু লেখা যাবে, নাহলে না পড়লে কিন্তু কিছুই না নামাতে পারলে তখন সমস্যা। তবে বিজ্ঞানের দিক থেকে, পরিবেশের দিক থেকে এই জায়গাগুলো যেন। আচ্ছা, এরপর আসি সবথেকে শেষ সাবজেক্ট যেটা, সেটা হলো ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স কিভাবে কভার করতে, বা ম্যাথমেটিক্স প্র্যাকটিস কতটা করতে, কোন বই থেকে করতে প্র্যাকটিস? ম্যাথমেটিক্স এরকমভাবে বলতে গেলে ম্যাথমেটিক্স যা এতদিনের ট্রেন্ড ছিল তাতে করে বই থেকেই কোশ্চেন আসতো।
কিন্তু এবছর কিছু কিছু কোশ্চেন বাইরে থেকেও দিয়েছে, কিছু কিছু নয়, অনেক কোশ্চেনে বাইরে থেকে দিয়েছে। তো অঙ্ক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কীভাবে জিনিসগুলো হচ্ছে মনে রাখতে হবে। এবং অঙ্কটা হচ্ছে প্র্যাকটিসের জায়গা, অঙ্ক হচ্ছে একমাত্র প্র্যাকটিসের জায়গা। প্র্যাকটিস করলে অঙ্ক পারবে, এবং প্র্যাকটিস না হলেই কিন্তু অঙ্ক ভুলে যাবে। তো অঙ্কটাকে বারবার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, এবং যদি কেউ একটা নির্দিষ্ট টাইম করে অঙ্ক প্র্যাকটিস করতে পারে সেটা খুব ভালো। যে এই টাইমটাতে আমি অঙ্কই করবো, সে আমার যতই অন্য সাবজেক্টে চাপ থাক না কেন, আমি এই টাইমটাতে আমার অঙ্ক করার সময়, তো এই সময়টাতে আমাকে অঙ্ক করতেই হবে, এরকম একটা ব্যাপার। আর বাইরে থেকে কিছু সাবজেক্ট, আচ্ছা ওটা নিয়ে আমরা একটু পরে আসছি। আচ্ছা, যেটা আমি এখন পার্টিকুলারলি একটাই কোশ্চেন করছি, সেটা হচ্ছে তোমার কোন সাবজেক্টে কটা করে টিচার ছিল। এরপরে আমরা জানবো কি কি সোর্স তুমি ইউজ করতে, সেটা আলাদাভাবে কোশ্চেন করে আমরা জানবো কটা করে কোন সাবজেক্টের টিচার ছিল। আচ্ছা, সেটা যদি বলতে হয় তাহলে হচ্ছে বাংলাতে প্রথম থেকেই আমার একজন টিচার ছিলেন। আর ইতিহাস ভূগোল এই দুটো সাবজেক্ট আমি নিজেই পড়তাম, প্রথমের দিকে কোনো আমার টিচার ছিল না, আমি নিজেই পড়েছি এই দুটো সাবজেক্ট। আর এই দুটো সাবজেক্ট পড়ার জন্য আমার মা আমাকে খুব সাহায্য করেছে। আর অঙ্কের জন্য একটা ছিল, অঙ্কের টিচারও ফিজিক্স দেখাতেন, আর ফিজিক্সের জন্য একটা আলাদা টিচারও ছিল, মানে ফিজিক্যাল সায়েন্সের জন্য, ফিজিক্যাল সায়েন্সের জন্য একটা আলাদা টিচারও ছিলেন। আর যিনি আমাকে অঙ্ক করাতেন তিনিও ফিজিক্স করাতেন। আর লাইফ সায়েন্সের জন্য একটা আলাদা টিচার ছিলেন। আর ইতিহাস ভূগোল যেটা আমি প্রথমে নিইনি, তো ইতিহাস ভূগোলটা কিন্তু শেষের দিকে আমাকে নিতে হয়েছিল কিছু কনসেপ্ট। এবার যে কোশ্চেনটা সবার থাকে, যে সব কি বাড়িতে প্রাইভেট টিউটর ছিল নাকি ব্যাচে পড়তে? আমার প্রাইভেট টিউটর একমাত্র একজনই ছিলেন। প্রাইভেট টিউটর প্রথমে একদম বছরের প্রথম থেকেই যেনার কাছে আমি অঙ্ক করতাম আর ওই ফিজিক্স করতাম, উনি একমাত্র বাড়িতে আসতেন। তারপর ওই বাংলা আর লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স ওগুলো পড়তে যেতাম। আর শেষের দিকে আমি যে ভূগোলের টিচার নিয়েছিলাম তিনি বাড়িতে আসতেন। মানে বেশিরভাগ, মানে এটা কিন্তু পরিষ্কার বহু স্টুডেন্ট ভাবে যে ব্যাচে পড়লে পড়াশোনা হয় না। তোমরা অঙ্কুশকে দেখতে পাচ্ছ, সে কিন্তু ব্যাচে পড়ে প্রায় 96% অধিক কিন্তু নাম্বার অর্জন করেছে। সুতরাং ব্যাচে তুমি যদি পড়তে চাও, ব্যাচে কিন্তু পড়া সম্ভব। বহুজন আমাদেরকে কোশ্চেন করে, ইভেন আমরা যখন হোস্টেল লাইফ কাটিয়েছি আমরাও কিন্তু ব্যাচেই পড়তাম। আমাদের ব্যাচে ছিল প্রায় 60-70 জন ছেলে, সবাই একসঙ্গেই বসে। হোস্টেল মানে ব্যাচ, কোনো প্রাইভেট টিউটর নেই। সুতরাং এই ধরনের কোনো নিজের মধ্যে একটা মানে বাউন্ডারি কেটো না যে আমার বাড়ির টিচার থাকলে আমি ভালো করে শিখতে পারবো, প্রাইভেটে বা ব্যাচে গেলে আমি শিখতে পারবো না। এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব একটা কার্যকর নয়, সেটা কিন্তু অঙ্কুশ প্রমাণ করে দেখেছি। এবার অঙ্কুশ একদম যেটা লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কোন সাবজেক্টের জন্য কোন বুক ইউজ করতে, এবং এক্সট্রা বুক হিসাবে কি তুমি সাজেস্ট করবে জুনিয়রদের। ধরো বাংলার জন্য কি বই ইউজ করতে? বাংলার জন্য আমি প্রথমের দিকে টেক্সট বইটা খুব ভালোভাবে পড়েছি। টেক্সট বই যেন কোনো রকম কোনো ঘাটতি না থাকে, প্লাস প্রান্তিকের আমি সহায়িকা ইউজ করতাম, দেবাশিস মৌলিক। ওকে, ইংলিশের জন্য? আচ্ছা, বাংলাতে আরেকটা যদি কারো সমস্যা থাকে সেটা হচ্ছে রচনা। রচনা হচ্ছে ডক্টর দেবেশ কুমার আচার্যের যে রচনা বইটা হয় সেটা করা যেতে পারে। আর ব্যাকরণের অনেক বই আছে, ব্যাকরণের বইগুলোও প্র্যাকটিস করা যেতে পারে। আচ্ছা, এরপর আছে ইংলিশের জন্য। ইংলিশের জন্য কি বুকস ইউজ করতে? ইংলিশের জন্য সেরকম কিছু বুক ইউজ করিনি, টেক্সট বইটাই পড়েছি, কারণ টেক্সট বই থেকেই হুবহু কোশ্চেন আসে। আর রচনার জন্য টিউশন টিচার রচনা লিখতে দিই বা আমাদের প্র্যাকটিস করাতেন ভালো। আচ্ছা, এরপর আছে সায়েন্সের সাবজেক্ট। লাইফ সায়েন্সের জন্য কি ইউজ করতে? লাইফ সায়েন্সের জন্য অ্যাকচুয়ালি লাইফ সায়েন্সের কথা যদি আসতে চাই, তাহলে লাইফ সায়েন্সের ক্ষেত্রে হতোটা কি, আমার যে টিউশন টিচার ছিলেন তিনি হচ্ছে 11-12 যে সাঁতরার বইগুলো হয়, তো ওইখান থেকে মেন কিছু টপিক আমাদেরকে জেরক্স করে দিতাম, সেগুলো বেশি প্র্যাকটিস করতাম। মানে টেক্সট ওই জন্য প্রথমের দিকে আমার বোর্ডের টেক্সট কম পড়া হয়েছে, কিন্তু টিচার যে আমাকে ওই 11-12 বই থেকে জেরক্স করে দিতাম, আমাকে নয় আমাদের টিউশনে যারা পড়তো সবাইকে দিয়েছিল, তো সেখানে ওই জেরক্সগুলো পড়ে কিন্তু খুব উপকৃত হয়েছে। তো যে টপিকগুলো সেগুলো কিন্তু ওই উঁচু ক্লাসের বই দেখে পড়া যেতেই পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সবকিছু পড়ার দরকার নেই, কারণ ব্রেনটা হ্যাজার্ড হবে, কারণ ওটা তো শুধু 11 যারা সায়েন্সে পড়ে তাদের বই, তো যেগুলো সমস্যা হবে সেগুলো কিন্তু করা যেতেই পারে। সেল সাইকেল, সেল ডিভিশন করা যেতে পারে, বা উদ্ভিদের অঙ্গ খুব ভালোভাবে ওখানে কিন্তু ডিটেলসে লেখা আছে, খুব ভালো। মানুষের হরমোন, উদ্ভিদের হরমোন, এই চ্যাপ্টারগুলো আই থিংক ওখান থেকে করলে বেটার হয়। হ্যাঁ, হরমোনের যেন কনসেপ্ট ক্লিয়ার থাকে, হরমোনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এরপর আছে ফিজিক্যাল সায়েন্সের জন্য। আচ্ছা, ফিজিক্যাল সায়েন্সের কি বুকস? ফিজিক্যাল সায়েন্সে ওই অভিনব ভৌত বিজ্ঞান বলে একটা বই ছিল, ওই বিবি মনে হচ্ছে কি ভট্টাচার্য ব্রাদার্স এরকম নামটা, তো ওই বইটা কিন্তু খুব ভালো বই।
একদম ওই বইয়ের পেজ নাম্বার বাদ দিয়ে কিন্তু বাকি সব পড়া যেতে পারে, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। এবং ওই এবছর যে কোশ্চেনটা সব থেকে বেশি সমস্যা হয়েছে সবাই, সেটা হচ্ছে একটা কোশ্চেন আছে, মেলামাইন প্রস্তুত করতে কি কাজে লাগে। তো কোন বইয়ে আছে কিনা আমি জানি না, তবে কিন্তু ওই কোশ্চেনটার উত্তর ওই বইয়ে ছিল। তো ওই বইয়ের সমস্ত টপিকগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করা আছে, ডায়াগ্রাম দিয়ে বোঝানো আছে। তো ওই বইটা সবাই ফলো করা উচিত। এবং বহু স্কুলে ওই বইটা চলে, সবার কাছে আশা করি ওই বইটা আছে, অভিনব ভৌত বিজ্ঞান বই, বি ভট্টাচার্য ব্রাদার্স এরকম পাবলিকেশনের নাম এরকম কিছু ছিল। ওকে, এবার ম্যাথমেটিক্সের জন্য কি বই ইউজ করতে? ম্যাথমেটিক্সের জন্য বোর্ডের যেন সব অঙ্ক, অনুশীলনীর সব অঙ্কগুলো যেন ভালোভাবে প্র্যাকটিস করা থাকে, এবং উদাহরণেরও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে রাখতে হবে, কারণ উদাহরণ থেকেও প্রচুর অঙ্ক আসে। প্লাস বাকি এবার ওই অন্য যে বইগুলো হয় নিউ বুক সিন্ডিকেটের, ওই বইগুলো ব্যবহার করা যেতে পারে, বা ওই বইগুলো থেকে প্র্যাকটিস করা যেতে পারে, বা ওখানে সূত্র বেশি কিছু দেওয়া আছে। ওকে, ইতিহাসের জন্য আমি রায় মার্টিনের সহায়িকা ব্যবহার করতাম, আর ওখান থেকে শর্ট কোশ্চেনগুলো করতাম। আর ভূগোলের ক্ষেত্রে ওই সমরেন্দ্রনাথ মোদকের যে বইটা আছে, ওই বইটা যথেষ্ট শর্ট কোশ্চেনের জন্য, বড় কোশ্চেনের জন্য যথেষ্ট। ওকে, এরপর একদম সব থেকে শেষ প্রশ্ন, এবং সবার জন্য খুব যেটা প্রয়োজনীয় মনে হয়, সেই প্রশ্নটা হলো যে তোমার ডেইলি রুটিন কি ছিল, অর্থাৎ তুমি দিনে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে ফলো করতে ভালো রেজাল্ট করার জন্য? আমি সেরকমভাবে রাত্রেবেলা খুব বেশি পড়তাম না, সকালের দিকটাতেই বেশি পড়তাম। এবং সকালের দিকটাতে আমি সেরকমভাবে কোনো টিউশন রাখিনি, কারণ সকালের দিকটাতে আমার পড়তে ভালো লাগতো বলে আমি সকালের দিকটাতেই বেশি পড়তাম। তো সকালের দিকটা ওই 6:30 7টার দিক থেকে একদম স্কুল টাইম পর্যন্ত পড়লাম, বিকেলের দিকেও পড়লাম, সন্ধ্যের দিকে, এরকমভাবে পড়তাম। তবে খুব যে একদম বেশি পড়তাম সেটাও নয়, আমার অন্যান্য কিছু আদার্স পড়ার ছিল, সেগুলোও পড়তে হতো, সেগুলো সময় লাগতো। তো শেষের দিকে আমি সময় দিয়ে পড়েছি। আচ্ছা, এই সময় কি কি জিনিস তুমি ত্যাগ করেছিলে, মানে আগে করতে এখন ত্যাগ করেছো, কি কি জিনিস, এরকম কি কি আছে? সেরকম বলতে মোবাইলটা হয়তো একটু কম ব্যবহার করেছি, বাকি খেলাধুলা কোনো আসক্তি না থাকে, মোবাইল বা এরকম গেম খেলার দিকে। বা বিশেষ করে যেটা আমি সব থেকে বেশি করে বলতে চাই, যেটা আমার সব থেকে বেশি অপছন্দের জিনিস, সেটা হচ্ছে যে কোনো মিডিয়ার হচ্ছে শর্টস। কোনো দরকার নেই, কিছুই দরকার নেই শর্টসে, কোনো ইম্পর্টেন্ট জিনিস আমার তো মনে হয়নি যে শর্টসে আছে বলে। সেটা ইউটিউবেরই শর্টস হোক, ইনস্টাগ্রামেরই শর্টস হোক, বা যারই শর্টস হোক না কেন, শর্টসের কিন্তু বানানো হয়েছে যে আমাদের অ্যাটেনশনটাকে গ্র্যাব করার জন্য। তো অ্যাটেনশনটা যদি গ্র্যাব হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, কারণ আমরা দেখেছি যে শর্টস একবার চালু করলে কিন্তু শর্টস আর শেষ হতে যায় না, চলতেই থাকে সবসময়। তো শর্টস যেন একদমই না দেখা হয়, অন্য কি দেখা হয় না হয় আমি জানি না, তবে শর্টস থেকে যেন একদম দূরত্ব বজায় রাখা। আর শর্টস দেখলে একদম পার্টিকুলার কিছু চ্যানেলেরই দেখবে, যেগুলো এডুকেটেড রিলেটেড কোনো চ্যানেল। আমার মনে হয় এডুকেটেড চ্যানেলে অনেক ছোট ছোট ট্রিক্স শর্টসের মাধ্যমে কিন্তু অনেক ভালো ভালো চ্যানেল ফলো করিয়ে থাকে। এরপর আমি যে কোশ্চেনটা করি সেটা হচ্ছে, বহু গ্রামের দিকে মানুষ বা যে কোনো মানুষের দেখা যায় যে ক্লাস 10-এ উঠেছিস, এরপর কিন্তু খেলাধুলা সব বন্ধ। তোমার কি খেলাধুলার কোনো নেশা ছিল, বা খেলাধুলা কি আগে করতে এখন ছেড়েছিলে, এরকম কিছু ছিল? অ্যাকচুয়ালি আমাদের এখানে খেলাধুলার সেরকম কোনো পরিবেশ ছিল না, তো খেলাধুলাটা বেশি করা হয়নি। তবে আমি যে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে ওই অনেকে বলে যে এবছর মাধ্যমিক আছে, এটা খুব ভালোভাবে খেটে নে। এটা কিন্তু আমার মনে হয় যে এই কথাটা না বলাই উচিত, কারণ আমি জিনিসটা বুঝিয়ে বলি। সেটা হচ্ছে যে যখন কাউকে একজনকে বলা হবে যে এবছর মাধ্যমিক আছে, এবছরটা ভালোভাবে খেটে নে, তো মাধ্যমিকটা তার দিয়েই তার মনে হবে যে মাধ্যমিক দিয়ে ফেলেছি মানে আমি অনেক কিছু করে ফেলেছি। তো তারপরে কিন্তু তার পড়ার ইচ্ছেটা নষ্ট হয়ে যেতে পারে। তাই মাধ্যমিকের জন্য ভালোভাবে পড়া ভালো, কিন্তু তাকে যেন এটা না বোঝানো হয় এবছর মাধ্যমিক আছে, এবছরটা ভালোভাবে পড়ে, এরকম যেন কখনোই না বলা হয়। খুব বিপদ আছে কিন্তু তাহলে, কারণ 11 মাধ্যমিকটা ওই বলেছে বলে খুব ভালোভাবে পড়ে নিলাম, যে তারপরে হারিয়ে গেলাম, কিন্তু সমস্যা আছে। আচ্ছা, থ্যাংক ইউ অঙ্কুশ, আজকে এত কথা শেয়ার করার জন্য তোমার জুনিয়রদের সঙ্গে এবং আমার সঙ্গে, সেই সঙ্গে বায়োলজি শেখার তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আবার ভবিষ্যতে আরো এগিয়ে চলো, আরো ভালো রেজাল্ট করো। কোন একদিন এই প্ল্যাটফর্মে অফলাইনে আমরা দেখা করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে। ভিডিও যদি থ্যাংক ইউ অফকোর্স, যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এতটাই। নেক্সট লেকচারে কাকে চাইছেন বা কী ধরনের ভিডিও চাইছেন আপনারা অবশ্যই জানান দিন। থ্যাংক ইউ অল।